এটা আমাদের কাঞ্জির প্রথম ক্লাস। আমরা কাঞ্জি এখানে প্র্যাকটিস করব না, জাস্ট শিখবো যে কাঞ্জি জিনিসটা আসলে কি এবং কিভাবে এটা শিখতে হয়। তো শুরুতেই কাঞ্জি কি এ ব্যাপারে আমরা একেবারে এই শুরু ক্লাসে বলেছিলাম, তবে আমরা খুব সংক্ষিপ্ত আলোচনা করেছি। তো আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো কাঞ্জি মূলত জাপানি ভাষা একটি লেখার পদ্ধতি। আমরা দেখেছি যে তিনটি লেখার পদ্ধতি আছে: হিরাগানা, কাটাকানা, কাঞ্জি। আর হিরাগানা কাটাকানা মূলত ফনেটিক অক্ষর, কিন্তু কাঞ্জি ফনেটিক অক্ষর না। তো কাঞ্জি ফনেটিক অক্ষর না, বাট এটা একটা চিহ্ন, আর একটা চিহ্ন একটা অর্থ বহন করে। তো এই যে কাঞ্জি, কাঞ্জি যে শব্দটা, এই শব্দটা ইটসেলফ হচ্ছে চাইনিজ অক্ষর, মানে এটার মানেই হচ্ছে চাইনিজ অক্ষর। তো এটা চাইনিজ অক্ষর কেন? তো কারণ এই যে লিখার পদ্ধতি এগুলো মূলত চায়না থেকে জাপানে এসেছে। তো সহজ কথায় কাঞ্জি মূলত ছবির মতো অক্ষর, যার নিজের একটা অর্থ আছে। কাঞ্জি ছবির মতো হলো, এগুলো সরাসরি ছবি না। প্রাচীনকালে মানুষ সূর্যের জন্য একটি গোল বৃত্ত আঁকতো, তো আস্তে আস্তে ওগুলো ইভলিউশনের কারণে আস্তে আস্তে ওটা একটু চারকোনা হয়ে গেছে। তারপর পাহাড়ের জন্য তিনটা চূড়া আঁকতো, ওইভাবে এটা আস্তে আস্তে এইভাবে কাঞ্জি হয়ে গেছে। তো এখানে ছবি দেওয়া আছে, খেয়াল করেন। মূলত ছবি এঁকে একসময় মানুষ ভাষা আদান প্রদান করতো, ছবি আঁকতো, ছবি থেকে এভাবে আঁকতো, এভাবে থেকে এটা আর একটু সুন্দর হয়েছে, হতে হতে এটা এরকম একটা বিবর্তন হয়েছে। তো এইটা এখন মূলত সূর্যের কাঞ্জি হিসেবে ব্যবহার করা হয়। তারপর দেখেন পাহাড় আছে, তো পাহাড় দেখতে অনেকটা এরকম, তো এটা আস্তে আস্তে বিবর্তন হতে হতে এটা এরকম একটা কাঞ্জিতে চলে আসছে। তো মূলত এটাই মূলত কাঞ্জির ইতিহাস বা বিবর্তন। আমরা অলরেডি জানি যে জাপানি ভাষায় তিনটি লিখার পদ্ধতি আছে, তো একটা হিরাগানা, একটা কাতাকানা, একটা কাঞ্জি। তো হিরাগানাতে আমরা দেখেছি 46টি বর্ণ, কাতাকানাতে 46টি বর্ণ। কিন্তু কাঞ্জির ব্যাপারটা হচ্ছে কি, কাঞ্জির ব্যাপারটা হচ্ছে 2000 প্লাস। আমরা যদি 2000 প্লাস শিখি, তো আমরা হচ্ছে জাপানিজ যে পত্রিকা আছে খুবই হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে পড়তে পারবো। তো 2000 কাঞ্জি এটা আমরা তো এখন শিখবো না, আমরা 2000 কাঞ্জি শিখবো যখন আমরা N1 পর্যন্ত পড়াশোনা করব। তো কাঞ্জির ইতিহাসটা যদি আমরা একটু সংক্ষেপে জানি, তো কাঞ্জি হাজার হাজার বছর আগে চীনের মানুষ যদি কোনো কিছু প্রকাশ করতে চাইতো, তো ওটা লিখে রাখতো। তখন তারা মিশরের মানুষের মতো করেই এই ছবি আঁকতো। ওই ছবিগুলোই হচ্ছে সময়ের সাথে সাথে সহজ হয়ে এটা কাঞ্জিতে রূপান্তরিত হয়েছে। তো প্রথম দিকে জাপানের নিজস্ব কোনো লেখার পদ্ধতি ছিল না, জাপানে সত্যি লেখার পদ্ধতি ছিল না। এই আপনাদের এই N5 এর বই তো আপনারা পাবেন। তো যাই হোক, ওটা আমরা দেখবো পরে। তো পঞ্চম শতাব্দীর দিকে তো বিভিন্ন উপায়ে কাঞ্জি জাপানে প্রবেশ করে। পরে জাপানের এই অক্ষরগুলো নিজের মতো করে ইউজ করা শুরু করে। তো নিজেদের মতো করে বলার উদ্দেশ্য হচ্ছে এটা সরাসরি চায়না থেকে আসলেও এটার উচ্চারণ বা হচ্ছে কিছু লেখার পদ্ধতি চেঞ্জ হয়েছে, আবার অর্থ চেঞ্জ হয়েছে। আমরা একটু ছবি দেখি, যে ছবি দেখে কাঞ্জি ব্যাপারটা আসলে কি। তো দেখেন এখানে একটা ছবি দেখা যাচ্ছে, তাই না? তো এখানে চাঁদ আছে, এখানে সূর্য আছে, এখানে পাহাড় আছে, এখানে ধান ক্ষেত আছে, এখানে একটা ঠেলা গাড়ির মতো আছে, এখানে গাছ আছে, এখানে দরজা আছে, এখানে মানুষ আছে, তাই না? তো এই ছবি থেকে কিন্তু কাঞ্জিগুলো আস্তে আস্তে আসছে। তো কিভাবে আসছে আমরা একটু দেখি। তো দেখেন সূর্য থেকে হচ্ছে ইভলিউশন হতে হতে এটা এরকম একটা অবস্থায় আসছে। এই অবস্থা থেকে এটা এই অবস্থায় এসে এটার উচ্চারণটা হি বা নিচি বা হচ্ছে জিতসু, অনেক কিছুই আছে। তো অনিয়মী আর কুনিয়মী কি, এটা আমরা একটু পরে দেখবো। তো কাঞ্জির ইভলিউশনটা একটু দেখি। তো এটা মানে মূলত সূর্য বা দিন বোঝায়। ছবিটা এআই দিয়ে জেনারেট করা, এই কারণে এখানে আসে নাই। এখানে একটা চাঁদ থাকবে। সো এখানে একটা চাঁদ হচ্ছে থাকবে। তো চাঁদ থেকে আস্তে আস্তে এটা ইভলিউশন হতে হতে এটা সুকি হবে। তো এটা মূলত চাঁদ থেকে আস্তে আস্তে ইভলিউশন হতে হতে এই কাঞ্জিটা চলে আসছে। তো এটা মূলত চাঁদের কাঞ্জি। তো তারপরে গাছের কাঞ্জি, তো গাছ মূলত এরকম ছিল, এটা হতে হতে এইরকম হচ্ছে কাঞ্জি হয়ে গেছে। তো পাহাড় মূলত এরকম ছিল, ইভলিউশন হতে হতে এটা এইরকম একটা কাঞ্জিতে তৈরি হয়েছে বা রূপান্তরিত হয়েছে। আর নদী মূলত এরকম, তো এটা ছবি আঁকতে আঁকতে বা ইভলিউশন হতে হতে এটা এরকম কাঞ্জি হয়ে গেছে। আমরা এর আগে ধান ক্ষেত দেখেছি, তো ধান ক্ষেত মূলত এরকম ধান ক্ষেত। তো এই ধান ক্ষেত হতে হতে এটা এরকম একটা হয়ে গেছে, তো এটা মূলত ধান ক্ষেতের কাঞ্জি। তারপর মানুষ, মানুষকে যদি আমরা এইভাবে চিন্তা করি, তো এটা এখান থেকে আস্তে আস্তে এটা মানুষের কাঞ্জি এটা হয়ে গেছে। তারপর এটা মূলত জিহ্বা বের করে রেখেছে, তো বা হা করে আছে। তো ওইখান থেকে আস্তে আস্তে এটা কুচির কাঞ্চি হয়ে, সরি, মুখের কাঞ্চি হয়ে গেছে। তো আমরা ছবিতে দেখছিলাম যে ঠেলা গাড়ি ছিল, তো ঠেলা গাড়ি থেকে আস্তে 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 এটা কুরমার কাঞ্জি হয়ে গেছে। অর্থাৎ তখন তো আর যান্ত্রিক গাড়ি ছিল না, বাট গাড়ি তো ছিল, তাই না? তো এটাই কুরমার কাঞ্জি এভাবে হয়ে গেছে। তারপর আমরা দরজা দেখেছিলাম, এই দরজাটাই আস্তে আস্তে এটা
এইভাবে দরজার কাঞ্জি হয়ে গেছে। সো এখানে দেখেন, এখানে ছবিগুলোর সবগুলাই কিন্তু নিচে আমরা রেখেছি। সো মূলত সব কাঞ্জি আপনি চাইলে এইভাবে মিলাতে পারবেন না। তো উপরের ছবি থেকে আমরা সহজে বুঝতে পারি কিভাবে ধাপে ধাপে ছবির মাধ্যমে কাঞ্জির যে বিবর্তন হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। তো এখন এই যে অনিয়মী আর কুনিয়মী, ইয়মি বলতেছি, মূলত ইয়মি মানে হচ্ছে রিডিং, কুন রিডিং বা অন রিডিং। তো দুই ধরনের এই যে কাঞ্জির ইয়মি কাতা বা হচ্ছে রিডিং আছে। তো একটা হচ্ছে অনিয়মী, একটা হচ্ছে কুনিয়মী। এখানে রিডিং লেখা আছে মূলত। তো অনিয়মী কি? অনিয়মী মূলত হচ্ছে চীনা ভাষা থেকে সরাসরি যে উচ্চারণটা চলে আসছে ওটা মূলত অনিয়মী। আর জাপানিরা চীনা থেকে কাঞ্জি আনছে ঠিকই, কিন্তু নিজেদের মতো করে একটা উচ্চারণ দিয়েছে, তো এটা মূলত কুনিয়মী। তো সাধারণত অনিয়মী কখনো ইউজ হয়, কুনিয়মী কখনো ইউজ হয়। তো দেখেন, সাধারণত যখন আমরা কাঞ্জির সাথে আরেকটা কাঞ্জি অ্যাড করি তখন অনিয়মীটা হয়। আর যদি আমরা একটা সিঙ্গেল কাঞ্জি ইউজ করি তখন আমরা সাধারণত কুনিয়মিটা ইউজ করি। তো কুনিয়মিটা মূলত জাপানিজ উচ্চারণ, এটা আমরা যখন সিঙ্গেল কাঞ্জি ইউজ করি তখন সরাসরি জাপানিজ উচ্চারণটা হয়, কিন্তু অনিয়মিটা মূলত আমরা দুইটা, তিনটা, চারটা কাঞ্জি একসাথে করলে তখন অনিয়মিটা হয়, এটা মূলত চীনা উচ্চারণ। তো এখন আমরা সেম জিনিসটা একটু ভালো করে দেখি। তো আমরা সূর্যের কাঞ্জি দেখেছি যে সূর্যের কাঞ্জি ইভালুয়েশন হতে হতে এরকম একটা অবস্থা চলে আসছে। সো এইটা ইভালুয়েশন হতে হতে এটার কুনিয়মি যেটা, অর্থাৎ জাপানিজ উচ্চারণ যেটা, ওইটা হি। তো হি কে আমরা আবার বিও বলি, নিচিও বি, দইও বি, কাইও বি, এভাবে বলি। হ্যাঁ, তো হি বি হয়, ওটা ভিন্ন বিষয়, বাট এটা উচ্চারণ হি। তো হি এর আবার হচ্ছে অনিয়মি যেটা, মানে চাইনিজ উচ্চারণ যেটা, সেটা হচ্ছে নিচি বা জিৎসু, হনজিৎসু বলি আমরা। হ্যাঁ, হনজিৎসু বলি। হনজিৎসু মানে টুডে। আবার নিচিও বলি। তো নিচি কথাটাকে আবার নিও বলা যায়, নিচি কথাটাকে নিও বলা যায়, যেখানে নিচে থেকে নিওটা হয়। তো এখানে দেখেন, আমরা যখন নিহন বলি, আমরা নিহন মানে তো জাপান, তাই না? তো নিহন, এই যে নিচের কাঞ্জি বা এই হিয়ের কাঞ্জি, তো ওইটাই এখানে নি উচ্চারণ হচ্ছে। আর এটা মূলত, এটা এখন আপাতত নাসিক দোষ হবে, এটা জাস্ট হোন উচ্চারণ। তো নি হোন, নিহন মানে মূলত জাপান। জাপানিরা জাপানকে নিহন বলে। আগে বলতো নিপ্পন। সো এটা হিয়ের কাঞ্জি, বাট এখানে উচ্চারণ হবে যেহেতু দুইটা কাঞ্জি একসাথে, কারণ এখানে আমরা এটা নি বা নিচি, আমরা অনিয়মিটা নিয়ে আসছি। সুকির কাঞ্জি দেখি। সুকি মানে তো চাঁদ। আমরা এর আগে দেখেছি যে ইভালুয়েশন হতে হতে এটা এরকম হয়ে গেছে। সো সুকি মূলত যখন আমরা সিঙ্গেল বলবো তখন আমরা এটা জাপানিজ উচ্চারণ যেটা কুনিয়মি সেটাই বলবো। কিন্তু যখন আমরা সুকি দিয়ে ধরেন হচ্ছে এই যে ইকাগেতসু, নিকাগেতসু বা ইচিগাতসু, নিগাতসু বলি, তখন এটা তো আর সিঙ্গেল থাকে না, তখন এটার সময় তো এই ইচিও আমরা অ্যাড করতেছি, তাই না? তো তখন এটা অনিয়মী হবে। তো এটা চাইনিজ উচ্চারণটা চলে আসবে গাতসু আর গিতসু, গাতসু আর গিতসু। তো গাতসু আর গিতসু তো আমরা অলরেডি জানি, ইচিগাতসু, ইকাগেতসু। তো ওইভাবেই গাতসু আর গিতসু চলে আসছে। তো এখানে ইচিগাতসু মানে মূলত জানুয়ারি মাস। তারপর আমরা গাছের কাঞ্জিটা একটু দেখি। তো গাছের কাঞ্জিটা হচ্ছে এরকম, যে ইভলিউশন হতে হতে এটা এরকম অবস্থা চলে আসছে। তো এটা যখন আমরা সিঙ্গেল বলবো, কি মানে গাছ, কি মানে গাছ। কিন্তু আমরা যে মকু ইয়োবি বলি, মকু ইয়োবি, তো এখানেও একটা কাঞ্জি আছে, এটা আমরা ইগনোর করি। তো মকু এটা হচ্ছে মূলত চাইনিজ উচ্চারণ, অনিয়মি। তো এটা আমরা এখানে যেহেতু অনেকগুলো কাঞ্জির সাথে ইউজ করতেছি, তখন সিঙ্গেল উচ্চারণটা থাকবে না, তখন এটা এই অনিয়মিটা হবে। তো মকু ইয়োবি। তারপর ইয়ামা, পাহাড়ের কাঞ্জি। তো ইভলিউশন হতে হতে এটা পাহাড় এরকম হয়ে গেছে। সো এটা যখন সিঙ্গেল বলবো তখন এটা আমরা পাহাড় বলি, এভাবে ইয়ামা। কিন্তু এটা যখন আমরা আরেকটা জিনিসের সাথে বসাবো, যেমন এখানে কাজান লেখা, মানে সান আবার জান হয়, এটা ভিন্ন বিষয়, বাট এখানে সানই হচ্ছে। আবার আমরা ফুজি সান বলি যেটা, তো ওই সানটাও কিন্তু এই অনিয়মিত থেকে আসছে। তো ওই সান আবার মিস্টারের সান না, এটা আমরা আগেও বলেছি। তো সান অনিয়মী। তো ইয়ামাও বলা যায় যদি সিঙ্গেল বলি, কিন্তু এটা যদি এর সামনে আরেকটা থাকে তখন আমরা এরকম বলি। কিন্তু জাপানি ভাষা অনেক নাম আছে, হ্যাঁ, ওইটা আগে পিছে হলে, যেমন ইয়ামাদা সান, তো এই ইয়ামা তখন কিন্তু ইয়ামাই বলতেছি। হ্যাঁ, তো ওইটা আলাদা বিষয়। মূলত স্বাভাবিক রুলস যেটা, মূলত আরেকটা কাঞ্জির সাথে যখন বসায় তখন এটা অনিয়মিতা হয়। তো এটা হচ্ছে স্বাভাবিক রুলস, তবে রুলস এর বাইরে তো ব্যতিক্রম থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে ব্যতিক্রম। তো যাই হোক, আমরা পরবর্তী কাঞ্জিটা একটু দেখি। তো এটা মূলত নদীর কাঞ্জি। তো নদীর কাঞ্জি, এখানে ঢেউ দেওয়া আছে, ছবি মিলানো সম্ভব হচ্ছে না। সো এখানে জাস্ট হচ্ছে ঢেউ দেওয়া আছে। এটা নদী থেকে ইভলিউশন হতে হতে এটা এই কাওয়ার কাঞ্জি এরকম হয়েছে। তো কাওয়া যখন আমরা সিঙ্গেল বলবো তখন আমরা কাওয়াই বলবো। কিন্তু এটা যখন হচ্ছে, এটার ক্ষেত্রে এক্সেপশনাল বেশি, কারণ কাওয়া দুইটা কাঞ্জির সাথে একসাথে বসলেও কাওয়া হয়। যেমন আমরা পদ্মা নদী, মেঘনা নদী বলি, তো জাপানের ওইভাবে এই নদী কথাটা বলতে গেলে এই কাওয়া কথাটাই বলে, এর আগে যেটাই বসুক। তো সেম কথাটা যদি আমরা বলতে চাই, তাহলে এই যে কাসেন মানে হচ্ছে নদী সমূহ, মানে অনেকগুলো নদীকে কাসেন বলে। সো এখানে আমরা সেনের উচ্চারণটা দেখতে পাচ্ছি যে দুইটা কাঞ্জি একসাথে হয়েছে, কারণ এটা অনিয়মিতা হয়েছে। তো ধান ক্ষেত, তো ধান ক্ষেত দেখেন, ধান ক্ষেত যদি আমরা মূলত সিঙ্গেল বলি তাহলে যে আপনি ভাষায় তা,
অর্থাৎ সিঙ্গেল বলে তা। এটা মূলত যদি আমরা আরেকটার সাথে বসাই, তো সুইডেন লেখা আছে, পানি ভরা ধান ক্ষেত। এগুলো মিলানোর জন্য আসলে এই শব্দগুলো আমরা নিয়ে আসছি, এগুলো আমাদের মুখস্থ করতে হবে না। তো হিত, হিত মানে হচ্ছে এই মানুষ। আমরা তো অলরেডি দেখেছি হিত মানে হচ্ছে মানুষ। হিতর কাঞ্জিটা ইভ্যালুয়েশন হতে হতে এরকম হয়েছে। তো হিত যখন আমরা সিঙ্গেল বলবো তখন হিত, বাট এই যে গাইকুকু জিন বলি, বাংলাদেশ জিন বলি, তাই না? তখন এই যে জিন কথাটা বা হচ্ছে নিন কথাটা, নান নিন, তো এগুলা মূলত হচ্ছে এই অনিয়মী। তো এই গাইকুকু জিন অর্থাৎ সামনে তো কিছু একটা বসালাম, এই কারণে এই হিত কথাটা অনিয়মিটা হয়ে গেল। আর নান যখন বলি তখন এই হিতর আগে যে নান কথাটা বসাই, তখন এই কারণে এটা নিন কথাটা হয়। মূলত কাঞ্জি কিন্তু সেম। গাইকুকু জিন বিদেশি, এখান থেকে দেখেন জিনটা আমাদের অনিয়মিটা নেওয়া হয়েছে। তারপরে যে আমরা মুখ থেকে আস্তে আস্তে ইভ্যালুয়েশন হতে হতে কুচি হয়েছে। তো কুচি মানে মুখ। তো এইটা দেখেন, এটা যখন আমরা আরেকটা কাজের সাথে বসাবো তখন এটা অনিয়মিত হবে কো। তো জিংকো, জিংকো মানে হচ্ছে জনসংখ্যা। তখন এই কুচি হবে না, জিং কুচি হবে না, বা নিন কুচিও হবে না, যেটা জিন কো হবে। হ্যাঁ, তো জিংকো মানে হচ্ছে মূলত জনসংখ্যা। তারপরে যে আমরা গাড়ি থেকে দেখেছি যে ইভ্যালুয়েশন হতে হতে এই কাঞ্জিটা এসেছে। তো এই কাঞ্জিটা মূলত খুরমার কাঞ্জি, গাড়ির কাঞ্জি। তো এটা যখন আরেকটার সাথে বসায় তখন এটা সা। তো দেন সা পড়েছি আমরা, তাই না? দেন সা অলরেডি কিন্তু পড়েছি। তো দেন সা এই কাঞ্জি আমরা এখনো পড়ি নাই। তো দেন সা কুরমার কাঞ্জি, এই যেহেতু এটা একটার সাথে বসেছে এই কারণে আমরা এখান থেকে অনিয়মিতা নিয়েছি। তো দেন সা মূলত ট্রেন। তো এরপর দেখেন গেট, গেট থেকে এটা ইভ্যালুয়েশন হতে হতে এরকম কাঞ্জি আসছে। এটা যদি আমরা সিঙ্গেল বলি তাহলে এটা কাদো, কিন্তু এটা যখন আমরা আরেকটার সাথে হচ্ছে বসাই তখন এটার উচ্চারণ হয় মন। তো সেনমন গাক্কু আমরা জাপানে শুনেছি অনেকেই। তো সেনমনের এই মনটা দেখেন একটার সাথে বসেছি, এই কারণে এটা অনিয়মী হয়েছে, সেনমন। তো আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যে এত কথা বলেছি অনিয়মী কুনিয়মী, হ্যাঁ, এগুলো মূলত আমাদের অ্যাকচুয়ালি ওইভাবে না জানলেও চলবে। হ্যাঁ, N5 লেভেলের জন্য। তো ওগুলো মূলত N4 যখন আমরা যাব তখন এই অনিয়মী কুনিয়মী আমাদেরকে বেশি করে শিখতে হবে, কারণ হচ্ছে তখন আমাদের কাঞ্জির সংখ্যা বাড়বে। অনিয়মী কুনিয়মী যদি না জানি তাহলে আমাদের কাঞ্জি পড়তে অসুবিধা হবে। তবে N5 লেভেলে আমাদের এরকম কোনো কঠিন কিছু নাই, আমরা জাস্ট হচ্ছে কয়েকটা কাঞ্জি হচ্ছে এই যে কুনিয়মী যেটা আছে ওইটা পড়তে পারলেই এনাফ। অনিয়মী মাঝে দুই একটা আছে, তো ওইটা আমরা জাস্ট জোড়া কাঞ্জি যখন শিখবো, জোড়া কাঞ্জি বলতেছি কারণ আমরা কাঞ্জি মুখস্থ করে ফেলবো। অনিয়মী কুনিয়মী এখন আমাদের তো হচ্ছে গভীরে যাওয়ার হচ্ছে দরকার নেই। সো আমরা জোড়া কাঞ্জি দিব, জোড়া কাঞ্জি আপনি ওই জোড়াটা যেভাবে আছে ওইভাবে মুখস্থ করে ফেলবেন। অর্থাৎ এখানে যে সেনমন লেখা আছে, তাই না? ধরেন এটা তো একটা উদাহরণ দিচ্ছি আর কি, সেনমন লেখা আছে, এটা কেন এটা মন হইলো অত কিছু জানার দরকার নেই। সেনমন যদি থাকে আমরা জাস্ট এটাকে সেনমন হিসেবেই পড়বো। তো ওইভাবে আমরা শিখবো N5-এ। তো N4-এ যখন আমরা যাব তখন আমরা ধীরে ধীরে আরো গভীরে যাওয়ার চেষ্টা করব। তো এখন N5 লেভেলের কিছু গুরুত্বপূর্ণ কাঞ্জি আমরা এখানে অ্যাড করেছি, যদিও আমরা এই অর্ডারে শিখবো না, আমরা অর্ডার দিব পরে যে কোনটা থেকে আমরা শুরু করব। তো এখানে গুরুত্বপূর্ণ করে কাঞ্জি আছে। তো N5 পাস করতে মূলত 103টা কাঞ্জি, আমরা তো 2000 প্লাস দেখেছি তখন, তাই না? যে এই জাপানের যে সংবাদপত্র এগুলো পড়তে হচ্ছে 2000 প্লাস কাঞ্জি জানতে হয়। তো মূলত আমাদের অত জানতে হবে না, আমরা জাস্ট 103টা কাঞ্জি শিখবো। তো 103টা কাঞ্জি যদি আমরা জানি তাহলে আমরা পরীক্ষা পাস করতে পারবো। পাস করবো কি মানে ভালো ভালো করতে পারবো। তো মূলত অনেক সাইট আবার 100 বলা আছে, 80 বলা আছে। তো যাই হোক 103টাই হচ্ছে মূলত আমরা শিখবো। তো পরীক্ষায় কাঞ্জি যেহেতু মানে লিখার পরীক্ষা নাই, তো আমরা কাঞ্জি মূলত চেনা এবং পড়তে পারার দক্ষতা অর্জন করব। অর্থাৎ কাঞ্জি দেখে যাতে আমরা চিনতে পারি, অর্থাৎ এটা দেখলে যাতে আমরা বলতে পারি যে এটা পাহাড়ের কাঞ্জি, এটা দেখলে যাতে বলতে পারি এটা নদীর কাঞ্জি। তবে আমরা আঁকবো, অবশ্যই আঁকবো, কারণ যদি না আঁকি তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারবো না। সো এগুলো কিছু ইম্পর্টেন্ট কাঞ্জি আমরা এখানে অ্যাড করে দিয়েছি। সো এখানে দেখেন, এখানে হাতের কাঞ্জি আছে, চোখের কাঞ্জি আছে, কানের কাঞ্জি আছে, 1 2 3-এর কাঞ্জিও আছে, ছোট বড় মাঝারি উপরে নিচে এরকম কাঞ্জি আছে। তো এগুলো আমরা দেখবো। তো এরপর কাঞ্জি শেখার যে নিয়ম, তো কাঞ্জি শেখার নিয়ম আছে, আমরা হিরাগানা শেখারও নিয়ম দেখেছিলাম। তো কাঞ্জি শেখার নিয়ম মূলত কি, তো মুখস্থ না করে বারবার লিখতে হবে। অর্থাৎ আপনি জাস্ট দেখলেন, মুখস্থ করে ফেললেন, এরকম হলে কিন্তু মনে থাকবে না, এটা লিখতে হবে, লিখে বারবার মুখস্থ করতে হবে। তো ছবি কল্পনা করতে হবে। তো আমরা যেভাবে দেখেছি যে পাহাড়টা হচ্ছে পাহাড়ের ছবি কল্পনা করবেন, তখন দেখবেন কাঞ্জি আঁকাটা একটু ইজি হবে। তারপর ছোট ছোট গ্রুপ করে মনে রাখতে হবে, কারণ একসাথে 103টা কাঞ্জি তো আর শিখবো না আমরা। 10টা কাঞ্জি হয়তো আজকের এক সপ্তাহে শিখবো, 20টা কাঞ্জি পরের সপ্তাহে শিখবো, এইভাবে আমরা গ্রুপ করে করে শিখবো। তারপর হচ্ছে প্রত্যেক দিনের রিভিশন দেওয়ার চেষ্টা করবো, যদি রিভিশন না দিই তার কাঞ্জি তো ভুলে যাওয়াটা স্বাভাবিক। আর কাঞ্জি এইভাবে শুধু ভোকাবুলারির মতো করেই, যে শুধু ভোকাবুলারি শিখলেই হয় না, ভোকাবুলারি যেরকম সেন্টেন্স আমরা ইউজ করি, তো কাঞ্জিও আমরা এই সেন্টেন্সের মধ্যে কাঞ্জি দিব। সো এই কাঞ্জিটা যাতে আপনারা লিখে চিনতে পারেন বা হচ্ছে পড়তে পারেন।
তো কাঞ্জি লেখার কিছু নিয়ম আছে বা মূল নিয়ম আছে। তো এটা হিরাগানার মতো স্ট্রোক অর্ডার আছে। তো স্ট্রোক অর্ডার কি? ধরেন এটা ৩ এর কাঞ্জি। তো ৩ এর কাঞ্জি মূলত যদি আমরা এখানে উদাহরণ দিয়েছি জাস্ট। তো মূলত বাম থেকে ডান দিকে যায়, হ্যাঁ? বাম থেকে ডান দিকে যায়। এটা হচ্ছে ১ম নিয়ম। তারপর যখন উপর থেকে নিচে আসবেন তখন হচ্ছে উপর থেকে নিচে আসবে। অর্থাৎ নিচ থেকে উপরে যাবে না, উপর থেকে নিচে যাবে। এটা হচ্ছে একটা নিয়ম। তো কাঞ্জির মধ্যে দেখবেন যে বক্স টাইপের অনেক কাঞ্জি থাকে। তো বক্স আঁকার নিয়ম কি? যদি এরকম যদি বক্স হয় তো মূলত এই দাগটা আগে দিয়ে এটা এ এ মানে হচ্ছে এটা দিয়ে এটা দিতে হয়। তারপর নিচের দাগটা দিয়ে হচ্ছে বক্সটা শেষ করতে হয়। তো এই বক্সটা যদি আবার মাঝে যদি কোনো দাগ থাকে, মাঝে যদি কোনো দাগ থাকে তো বক্সটা শেষ করব না। তো শেষ করার আগে মাঝে কি আছে ওগুলো আগে শেষ করব। তারপরে যা হচ্ছে বক্স ক্লোজ করব। তো এটা মূলত কাঞ্জি হচ্ছে আঁকার নিয়ম বা লেখার নিয়ম। তো আজকে আমরা জাস্ট হচ্ছে এটা কাঞ্জি কি, কয়টা কাঞ্জি আমাদেরকে শিখতে হবে, কাঞ্জি ইভ্যালুয়েশনটা কিভাবে হয়েছে, আর কাঞ্জি মূলত কিভাবে শিখবো বা আঁকার নিয়ম কি, জাস্ট এইটুকু আমরা দেখলাম। তো কাঞ্জি মূলত আমরা কোথা থেকে শুরু করব ওইটার লিস্ট আমরা পরে দিব, এবং এটা কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটাও আমরা দিব। তো আমাদের কাঞ্জির যে লেকচার এখানে শেষ। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন।